এটা হলো রাজীব মুখার্জির বাড়ি। তিনি ছিলেন খুবই সুখী মানুষ, কারণ তার কাছে ছিল 4 ছেলে, যারা প্রত্যেকেই তাকে সাহায্য করত তার ব্যবসা চালাতে। তাই তার ব্যবসায় আয় উন্নতিও ছিল অনেক। কিন্তু রাজীববাবুর স্ত্রী একটুও খুশি ছিলেন না, কারণ আপনারা রাজীববাবুর স্ত্রী লতা দেবীর কাছে জেনে নিন। সকাল 10টা বাজে। সবাই অফিসে যাওয়ার আগে সকালে জলখাবার খাওয়ার জন্য ডাইনিংয়ে বসে আছে। খাবার দিতে দেরি হওয়ায় রাজীববাবু তার স্ত্রীকে হাঁক দিলেন। আরে কে গো গিন্নি, এখনো কি খাবার তৈরি হয়নি? একটু জলদি করো, আমাদেরকে তো অফিসে যেতে হবে। তুমি তো সব সময় জলদিতেই থাকো। আমি কি আর আগের মতো রয়েছি? বুড়ি হয়েছি তো নাকি? খাবার বানাতে সময় লাগে না বুঝি? আর তোমাদের সবারই একই সময় খাবার চাই। তখনই বড় ছেলে রনি বলে, মা, তোমার প্রতিদিনের ডায়লগ এটা, কখনো কখনো একটু নতুন ডায়লগও তো দিতে পারে। আরে বোকা ছেলে, তোকে আমার কথার ডায়লগ মনে হয়? তোরা তো কোনো কাজের মাসের হাতে রান্নাও খাবি না, আবার সবাই একই সময়ে খাবার চাইবি। কত কাজ আমি করবো শুনি একা? তখন মেজ ছেলে সোহান বলে, ওই জন্যই বলি মা, যে রকি ভাইয়ের বিয়ে দিয়ে দাও, ঘরে বৌমা আসবে তো তুমিও আরাম পাবে। কেন কেন? শুধু তোদের বড় ভাইয়ের কেন? তোরা 4জনই তো প্রাপ্তবয়স্ক হয়েছিস। আমি 4 বৌমাকে একসাথে বাড়ি আনবো এই বলে দিলুম। তখন সেজ ছেলে কেশব বলে, না না, আমি ওসব বিয়ে টিয়ে এখন করতে চাই না মা, আমি ব্যবসাতে আরো এগিয়ে যেতে চাই। আমি 1 টাকারও কথা শুনবো না, আর আমি 4 ভাইয়ের জন্যে একসাথে মেয়ে দেখবো। তখন ছোট ছেলে রূপক বলে, মা, তুমি সবার প্রথমে আমার বিয়ে দেবে। কতদিন থেকে তোমাকে বলছি, আমি তো কতদিন থেকে তৈরি আছি, তুমি শুনছোই না। বাহ রে বাহ, কাজে তো তোর মন নেই, বিয়ে করার জন্য তৈরি আছে বাবু। যাই হোক, তোদের মধ্যে যদি কারোর কোনো মেয়ে পছন্দ থাকে তো বল, না হলে তোদের মা নিজে থেকে মেয়ে খুঁজে নেবে, তখন বলিস না আমরা তোদের জিজ্ঞাসা করিনি। না মা, সেরকম কোনো ব্যাপার নেই, তুমি তোমার মতো মেয়ে খুঁজে নাও। তারপর সবাই খাবার খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। তারপর সন্ধেবেলায় সবাই বাড়ি ফিরে এলে লতা দেবী পণ্ডিতকে ফোন করেন এবং তাকে ডাকেন। পণ্ডিত 1 ঘন্টার মধ্যে চলে আসেন। তিনি আসার পর লতা দেবী তাকে বলেন, বুঝলেন পণ্ডিত মশাই, আমি আমার 4 ছেলের একসাথে বিয়ে দিতে চাই। 4জন ভালো মেয়ের খবর দিন তো। হ্যাঁ হ্যাঁ লতা দেবী, আমার কাছে অনেক মেয়ের ছবি আছে। বাস তুমি আমাকে এটা বলে দাও, তোমার শহরের মেয়ে লাগবে না গ্রামের হলেও চলবে? দেখুন পণ্ডিত মশাই, শহরের মেয়েরা কাজ করবে, ইনকাম করবে, আর আমার ছেলেদের ঘর চালাতে সাহায্য করবে। অন্যদিকে আবার গ্রামের মেয়েরা ঘর সামলাবে। তাই আমার বাড়িতে 2 রকম বৌমাই দরকার। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। এই দেখো, এরা একেবারে 2 বোন, দুজনেই ইনকাম করে। বড়জন কিয়ারা স্কুল শিক্ষিকা, আর ছোটজন অহনা ইঞ্জিনিয়ার। তারপর লতা দেবী সেই ছবি দেখেন এবং তার 2 ছোট ছেলেকে দেখান। সবারই সে মেয়ে দুটিকে বড্ড পছন্দ হয়। বাহ, এই 2 বোনই সুন্দর। এই শহরের মেয়ে 2কে আমাদের বাড়ির সবারই খুব পছন্দ। এদের 2জনকে আমি আমার ছোট 2 ছেলের জন্য নির্বাচন করলাম। আরো 2 মেয়ে দেখান দেখি। হ্যাঁ হ্যাঁ বোন, এই যে এই হলো 2 গ্রামের মেয়ে, সন্ধ্যা আর দিয়া। খুবই সংস্কারী এবং ভদ্র এরা। সেলাই, খাবার বানানো খুব ভালো করে জানে, আর ঘর সামলানোর ক্ষেত্রে এদের তুলনা হয় না। তারপর লতা দেবী সেই ছবি দেখেন এবং তার 2 বড় ছেলেকেও সেই ছবি দেখান। সবারই সেই গ্রামের মেয়ে দুটিকেও খুব পছন্দ হয়। বাহ পণ্ডিত মশাই, আমাদের এই 2 মেয়েও খুব পছন্দ। আপনি যত জলদি পারেন বিয়েটা ফিক্স করে দিন। এর ঠিক 2 মাস পর 4 বৌমা একসাথে বাড়িতে প্রবেশ করে। লতা দেবী তাদের 4 জনকে একসাথে বরণ করে বাড়িতে তোলেন। বলি, এবার আমি একটু শান্তি পেলাম বাবা, আর আমাকে রান্নাঘরে যেতে হবে না। হ্যাঁ সে তো ঠিক লতা, কিন্তু সকালের 8টা বেজে গেল, কিন্তু তোমার কোনো বৌমাই তো এখনো ঘর থেকে বেরোলো না। উফ, তুমিও না, আসবে আসবে। আবহাওয়াটা একটু ঠান্ডা তো দেখছো না, তাই হয়তো দেরি হয়ে গেছে উঠতে। এই বলতে বলতে বড় বৌমা সন্ধ্যা এবং মেজ বৌমা দিয়া একসাথে উঠে বাইরে আসে। প্রণাম নেবেন মা, আমাদের উঠতে বেশি দেরি হয়নি তো?
না না মা, সবে 8টা বাজে, কিচ্ছু দেরি হয়নি। মা, আমরা তো আজ এই বাড়িতে প্রথম রান্নাঘরে প্রবেশ করতে চলেছি। বলুন, আপনি কি খেতে চান? কি রান্না করব? তোমাদেরকে এত ব্যস্ত হতে হবে না মা, প্রথমে তোমরা চা বানিয়ে আমাদের দাও, তারপর তোমাদের যেটা মন চায় সেরকম খাবার বানিও। এই শুনে দুই গ্রামের বড় বৌমা রান্নাঘরের দিকে যেতে লাগলো। তারপর তারা সকালে জল খাবার বানালো এবং অনেক রকমের পদ রান্না করলো। অন্যদিকে শহরের বৌমাদের ঘুমই ভাঙতে চায় না। বলি অহনা, ওঠো এবার, এটা তোমার শ্বশুর বাড়ি। জলদি করে ওঠো, কত ঘুমায়। বৌদিদেরকে দেখো তো কি সুন্দর ওরা উঠে গেছে, কাজ করছে। যাও না, তাদের একটু সাহায্য করে দাও। ওঠো এবারে। উঠছি। এই বলে বলে সে আরও ঘুমাতে লাগলো। অন্যদিকে ছোট বউয়েরও একই অবস্থা। বলি কিয়ারা, তোমার কি কাণ্ডজ্ঞান নেই? এতক্ষণ কে পড়ে পড়ে ঘুমায় শ্বশুর বাড়িতে? উঠে পড়ো এবারে, আমার কিন্তু সত্যিই মেজাজ গরম হচ্ছে। তারপর কোনো রকমে ঘুম থেকে তারা দুজন উঠে তাদের শ্বশুর শাশুড়ির কাছে গেল। মা, আমাদের একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। একটু না, বেশ অনেকটাই দেরি করেছো তোমরা। যাই হোক, কাল থেকে ঠিক সময় উঠে পড়ো কিন্তু। হ্যাঁ মা, কাল থেকে ঠিক সময়ে উঠে পড়বো, কিন্তু আজকে আমাদের তো প্রথম দিন শ্বশুর বাড়িতে, তাই আপনি কি খাবেন বলুন, আমরা রান্না করেছি সেটাই রান্না করব। না না, তোমাদের বড় দিদিরা অনেক সকালে উঠে গেছে এবং তারা রান্না করতে শুরুও করে দিয়েছে, তাই তোমাদেরকে আর রান্নাঘরে যেতে হবে না। সন্ধ্যের রান্নাটা বরং তোমরা করবে। ও, এই ব্যাপার? না, আমাদের কোনো ব্যাপার নেই, আমরা সন্ধ্যেতে রান্না করে দেবো মা। কিন্তু এখন আমরা কি করব? তাহলে কি আমি একটু ঘুমাতে পারি মা? আমার প্রচণ্ড ঘুম পেয়েছে এখনো। সে কি কথা বৌমা, ঘুমাবে কেন? বরং তোমরা বাগানে গিয়ে একটু বসো, এই ঠান্ডাতে একটু গায়ে রোদ লাগবে, ভালোও লাগবে, আর প্রকৃতিটাও দেখা হবে। যাও, বরং তোমরা বাগানে যাও। এরপর তারা দুই বোন বাগানে বসে গল্প করতে থাকে। আই বোন, আমরা তো 1 সপ্তাহ ছুটি নিয়েছি, এতদিন বেকার বসে থেকে কি হবে বলতো? আমি তো শুনেছি শ্বশুর বাড়িতে অনেক কাজ করতে হয়। দেখ, কাজ করতে করতে সব ভুলে যাবি বরং। তবে হ্যাঁ, মাত্র 1 সপ্তাহের ছুটির ব্যাপার তো, তারপর তো দুজন কাজে বেরিয়ে যাব, আর ওই 2 গ্রামের যা আমাদের রান্না করবে। হা হা হা। একদিন হঠাৎ ঘুম থেকে চমকে ওঠে অহনা। কি, আজ থেকে তো আমাদের অফিস জয়েন করার কথা, কিন্তু এত দেরিতে যদি অফিস যাই তাহলে তো বসের কাছে অনেক বকুনি খেতে হবে। কিন্তু যেতে তো হবেই, না ছাড়া কাজ থেকে বের করে দেবে যে। এই বলে সে তার দিদিকে ঘুম থেকে তুলতে যায়। এই দিদি, জলদি ওঠ, অফিসের জন্য যেতে হবে তো। হাতে একটু সময় নেই, জলদি করে স্নানটা করে আসি। শাড়ি পরারও তো সময় পাবো না। না, সব ড্রেস পরে যেতে হবে আজকে। এই বলে তাড়াতাড়ি স্নান করে তারা অফিসের জন্য বেরোয়। শাড়ি পরার সময় না পেয়ে অহনা শর্ট ড্রেস পরেই চলে যায়। মা, আমরা তবে এলাম, আজ থেকে আমাদের আবার অফিস জয়েন করার কথা। হ্যাঁ, তা তো যাবেই মা, কিন্তু তার আগে জল খাবার তো খেয়ে যাও। না মা, আমাদের হাতে আর একটু সময় নেই। এর থেকে বেশি দেরি করলে আমাদের বসরা আমাদেরকে কাজ থেকেই বের করে দেবে, তাই আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। জলখাবার খেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আমরা আসছি মা। এই বলে তারা দুজন তাদের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। বুঝলে, এই শহরের বৌমাদের দ্বারা তো কিছুই হলো না, আজ পর্যন্ত ঘর সামলাবারও কোনো কাজ করলো না, আর দেখি বাইরেটা সামালতে পারে নাকি। প্রতিদিন বলেছি আমি একটু ঘুম থেকে সকালে ওঠো, কোনোদিন আমার কথাটা শুনেছে? দেখুক, বুঝুক ঠেলা। এটা কোনো সময় হলো কিয়ারা স্কুলে আসার? তুমি তো এই টাইমে আসতে না, আগে তো জলদি আসতে। তাহলে এত দেরি হলো কিসের জন্য? এর পরের দিন থেকে যদি এত দেরিতে আসো তাহলে স্কুল থেকে কিন্তু আমি তোমাকে তাড়িয়ে দিতে বাধ্য হব। সরি স্যার, আজকের মতো ক্ষমা করে দিন। এরপর থেকে আর দেরি হবে না কোনো দিন। অন্যদিকে অহনাকেও একই রকমভাবেই বকা খেতে হয়। বলছিলাম দিদি, শ্বশুর বাড়িতে আসা তো আমাদের 1 সপ্তাহের উপরে হয়ে গেল। ছোট যা দুজনও তো নিজেদের কাজে লেগে পড়লো, তাহলে আমাদেরকে আমাদের সোয়েটার বোনার কাজটা আবার শুরু করে দিতে হবে, কি বলো? একদম আমার মনের কথাটাই বলেছিস ছোট। আমিও তো ভাবছিলাম যে এবার আমাদের শুরু করা দরকার। চল মাকে গিয়ে জিজ্ঞাসা করে আসি। মা,
বলছিলাম, আমরা যখন গ্রামে থাকতাম তখন আমরা সোয়েটার বোনার কাজ করতাম, আর ওই দিয়ে আমাদের খুব ভালো ইনকাম হতো। তা আমরা কি ওই কাজটা আবার শুরু করতে পারি যদি আপনি অনুমতি দেন? বাবা, সে তো খুব ভালো কথা। না না, অনুমতির আবার কি দরকার, এ তো খুব ভালো কথা। তোমরা কাজ করতে শুরু করে দাও মা। এরপর তারা দুজন ঘরের সব কাজ সামলে সোয়েটার বোনার কাজে লেগে পড়ে। তখনই সেখানে পাড়ার শিলা দিদি আসে। ও মা, তোমরা কি সুন্দর বুনছো সোয়েটারগুলো, তোমরা দেখি সব দিকেই নিপুণা। বলছি, আমাকে একটা সোয়েটার বানিয়ে দেবে, বিনিময়ে তোমাদেরকে আমি ওটার মূল্য দেব। হ্যাঁ অবশ্যই, কেন নয় দিদি, আমরা তো বিক্রি করার জন্য এগুলো বানাচ্ছি। আপনি বলুন আপনার কী ধরনের চাই, আমরা সেরকম বুনে দেব। আমাকে একটা সবুজ রঙের সোয়েটার বানিয়ে দিও। দাঁড়াও, তোমাদের খদ্দের আরও আমি বানিয়ে দিচ্ছি, দেখো। এই বলে সে তার আরও বান্ধবীদেরকে ডাকতে গেল। এই দেখো, আর খদ্দের বানিয়ে দিয়েছি, এদেরও সোয়েটার বানিয়ে দেবে, বুঝলে? বাহ, কি সুন্দর বানাচ্ছ সোয়েটারগুলো, একটা আমাকেও বানিয়ে দিও। হ্যাঁ, ঠিক দাম দিকে দেবো তোমাদেরকে। একদিকে তারা যেমন ঘরের কাজ করতো, ঠিক তেমন নিজেদের ব্যবসাও চালাতো। তারা সব দিকে নিপুণা হয়ে উঠল। একদিন যখন শাশুড়ি বৌমারা মিলে গল্প করছিল, তখন শহরের দুই বৌমা মন খারাপ করে কাজ থেকে এসে তাদের কাছে এসে দাঁড়ালো। এ কি, তোমাদের মুখের এমন অবস্থা কেন? বসো বসো এক জায়গায়, বলো কি হয়েছে বৌমা? প্রতিদিন দেরি করে ওঠার কারণে আমরা দুজন কাজে খুবই দেরি করে যেতাম, যে কারণে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, আর ওকে ওর ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দেখো, এই কারণে আমি তোমাদেরকে পই পই করে প্রতিদিন বলতাম যে একটু সকাল করে ওঠো, বুঝলে তো দেরি করে ওঠার ফল। তোমাদের দিদিদের দেখো, ওরা গ্রামের হতে পারে কিন্তু সব কাজে নিপুণা, নিজেদের কাজ করে, ব্যবসা চালায়, ঘরের কাজও সামলায়। হ্যাঁ মা, আমরা আমাদের ভুল বুঝতে পারলাম। এবার থেকে আর একদিনও একটু দেরি হবে না আমাদের ঘুম থেকে উঠতে। জলদি করে উঠে যাব আর বাড়ির সব কাজ করব। ঠিক আছে, মন খারাপ করো না বোন, আমরা সবাই মিলে একসাথে কাজ করব, কোনো ব্যাপার নেই। তারপরের দিন সকালে যখন দুই যা মিলে রান্না করছিল এবং গল্প করছিল, তখন সেখানে শহরের দুই বৌমা চলে আসে। কই, অনেকদিন তো কাজ করলে তোমরা, এবার ছাড়ো, এবার তোমরা একটু বিশ্রাম নাও, আমাদেরকে একটু করতে দাও কাজগুলো। হ্যাঁ হ্যাঁ, কেন নয় বোন, তোমরা যখন কাজ করতে চাইছো তখন করো, আমরা বরং একটু সোয়েটার বুনতে বসি। এরপর শহরের দুই বৌমা কাজ করতে লাগলো। এভাবেই অনেক দিন চলে গেল। শহরের দুই বৌমাও সকাল সকাল উঠতো এবং বাড়ির সব কাজ করত। একদিন লতা দেবী তার স্বামীকে বলল, অনেকদিন তো হলো, তোমার ভাইয়ের তো অনেক নাম ডাক, বলি তাকে বলে বৌমাদের আবার তাদের কাজ ফিরিয়ে দিলে হয় না? ওরা এখন প্রতিদিন সকালে ওঠে, ওদের অভ্যাসও পরিবর্তন হয়েছে। এরপর রাজীববাবু তার ভাইকে ফোন করে এবং তার বৌমাদেরকে আবার কাজের পথগুলো ফিরিয়ে দেয়। এরপর শহরের দুই বৌমা তাদের গ্রামের দুই জায়ের জন্য একটি সোয়েটারের বুটিক খুলে দেয় এবং সবাই মিলে একসাথে খুব ভালোভাবে দিন কাটাতে থাকে।